মেট্রোতে ভদ্রলোককে উঠতে দেখা গেছিল, কিন্তু নামতে দেখা যায়নি। খুব অদ্ভুত হলেও একটা সত্যি ঘটনা কয়েক মাস আগেই কলকাতায় ঘটে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ ঘটনা পাঠিয়েছেন দমদম থেকে তড়িৎ মজুমদার। উনি বলছেন, দেখুন, আমি গোটা জীবনে কখনো ভূত প্রেত দেখিনি। এখন আমার বয়স 50 পেরিয়ে গেছে এবং ভূত প্রেত দেখব এমন কোনো চিন্তাভাবনা আমার মাথায় কুসমিন কালেও আসেনি। এটা বলাটা খুব দরকার, কারণ অনেকে এখন কমেন্ট করবেন যে আপনারাই কোথা থেকে দেখতে পান। আমরাও তো যাই, আমরাও তো নিত্যযাত্রী। আমিও প্রতিদিন যাতায়াত করি। গত মাস দুয়েক আগের কথা, দমদম থেকে ট্রেনে উঠেছি, সম্ভবত ওটাই লাস্ট ট্রেন ছিল। ওই ঘটনার পর থেকে আমার নিজের জীবনে অনেক কিছু সমস্যা হতে শুরু করেছে, সেটা পরে বলছি। যখন উঠলাম তখন ট্রেনে মোটামুটি লোকজন ছিল। সেদিন কী কারণে এত লোক কম ছিল ঠিক মনে করতে পারছি না। অন্যদিন এই ট্রেনে আমি এর আগেও যাতায়াত করেছি, এতটা লোক কম দেখিনি। ট্রেনে উঠে বসলাম, সামনে অনেকগুলো ছেলে মেয়ে, কেউ কানে হেডফোনে কথা বলছে, কেউ গান শুনছে, কেউ বা চুপচাপ মোবাইল স্ক্রোল করছে। আমি আমার মতো মোবাইল খুলে এটা ওটা দেখছিলাম, কতক্ষণ বসে থাকবো, কারণ আমি যাবো কালীঘাটে আমার এক আত্মীয়া থাকেন, তিনি অসুস্থ। তার ছেলে ডেকে পাঠিয়েছে যে মা অসুস্থ, আজকে রাতটা এসে থাকলে ভালো হয়, যদি হসপিটালে দিতে হয়। কিছু বুঝতে পারছি না। এবার পরে আবার বাইকে করে যাওয়া এতটা দূর অসুবিধা হবে, তখন অলরেডি অনেক রাত, তো মেট্রোতে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলাম। আমার সামনে ভদ্রলোক উঠলেন দমদমের পর স্টেশন থেকে। উঠে বসে আছেন, সাদা পাঞ্জাবি, ধুতি বলা যায় না, পায়জামা পরে আছেন। প্রথমে ওনার পাঞ্জাবিটাকে দেখে, বা ধুতি পাঞ্জাবি আমার মনে হয়েছিল, হতে পারে সেটা আমার চোখের ভুল। তারপর দেখলাম না, পাঞ্জাবি আর পায়জামা পরে আছেন, কাঁধে শান্তিনিকেতনের স্টাইলের ব্যাগ, বেশ ফর্সা, মুখ চোখ পরিষ্কার, এদিক ওদিক তাকাচ্ছেন। ভদ্রলোকের এদিক ওদিক তাকানোটাই একটু কেমন যেন অস্বাভাবিক বোধ হলো, যে হয়তো মাথার ছিট থাকলেও থাকতে পারে। সবাই যখন মোবাইল দেখছে, উনি জানলার দিকে তাকিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে আছেন। কিন্তু আমার দিকে যখন ওনার সরাসরি চোখ পড়লো, আমি যেই চোখ তুলেছি মোবাইল থেকে, ওনার সঙ্গে চোখ পড়লো, অদ্ভুত হয়ে গেলাম যে উনি তাকানোটা একটু অন্যরকম ছিল। যেই উনি তাকালেন, গায়ে একটা যেমন একটা কাঁটা দিয়ে উঠলো। আমি এরকম কোনোদিন ফিল করিনি। ভদ্রলোক না দেখতে প্রচণ্ড অদ্ভুত, না কোনো বিশাল বড় অঘরী বা কিছু, মাথায় জটা, কিচ্ছু না, সাধারণ চেহারার একজন বাঙালি। তাকে দেখে গা কেন কাঁটা দিয়ে উঠলো আমি বুঝতে পারলাম না। তারপর নিজেই সান্ত্বনা দিলাম যে আমি আসলে একটু চিন্তায় আছি, তো এখন যাব। ছেলেটি আর মা, যারা আমার আত্মীয়, তারা একাই থাকে। তার দিদি জামাইবাবুও আছে শ্যামনগরে, কিন্তু কতটা কি আসতে পারবে এত রাত্রে? ছেলেটার কথা শুনে যা মনে হলো, মায়ের অবস্থা খুব একটা ভালো না। এইসব দুশ্চিন্তা মনের মধ্যে দানা বাঁধছে যে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে পারি। এই দুশ্চিন্তার মধ্যে অন্য কিছু নিয়ে ভাবার মানসিকতা আমার ছিল না, আমি এটা বারবার বলবো। তারপর চোখ গেল ভদ্রলোকের পায়ের দিকে। পায়ের যে পায়জামাটা এতটাই ঢলঢলে, পাটা বোঝা যাচ্ছে না, মানে পায়ে যে জুতো না চটি কি পরে আছেন বোঝা যাচ্ছে না। আমি ভাবলাম যে এটা আবার কিরকম পায়জামা, পাটা পুরো ঢাকা। আচ্ছা, উঠে যখন এলাম, এরকম তো কখনো হয় না যে পা দেখা যাবে না একটা মানুষের, কিন্তু দেখলাম হাওয়া এসে পড়ছে, পাটা কিন্তু, পায়ের পায়জামাটা উঠছে, যেন মনে হচ্ছে পাটা নেই, এরকম মনে হচ্ছে। আমি ভাবলাম না, আমি এইসব ভাবছি কেন? হঠাৎ লোকটা নিজেকে নিজেই বলছি, লোকটা পা নিয়ে পড়লাম কেন? আমি হয়তো
পিছন দিকে ঘুরিয়ে রেখেছে পাটা, যেমন মানুষ একটুখানি ক্রস হয়ে বসে থাকে অনেকটা ওরকম। আর ঢলঢলে পায়জামা, হয়তো ওনার হাইট শর্ট, সেই তুলনায় ওনার পাটা দেখা যাচ্ছে না, এটা ভাবছি। তারপর আবার নিজেকে বললাম যে আমি হঠাৎ এত লোক থাকতে এই লোকটাকে নিয়ে কেন বললাম। কালীঘাট মেট্রো তখনও আসেনি, অলরেডি আমাদের কামরা ফাঁকা হয়ে গেছে। একটা সময় দেখা গেল ভদ্রলোক আর আমি একা বসে আছি। আমি অনেকক্ষণ মোবাইলে মনোনিবেশ করেছিলাম। আমি একটি রাজনৈতিক দলের আলোচনা শুনছিলাম, দুপক্ষ একে অপরকে দোষ দিচ্ছে। তো সেটা দেখতে দেখতে আমি এত মনোনিবেশ হয়েছিলাম, আর কানে হেডফোন ছিল আমার, যে আমার ভদ্রলোকের চিন্তা আর কে নামলো কে উঠলো, মেট্রোর অ্যানাউন্সমেন্ট, কোনোটাই আমার কানে যায়নি। মানে প্রয়োজন বোধ করিনি, কেন আমি জানি আমার নামতে অনেক দেরি আছে। কালীঘাট মেট্রো আসতে তখন আর একটি স্টেশন বাকি। ভদ্রলোক আর যখন আমি চোখ তুললাম, হঠাৎ ঘাটটা নিচু করে অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়েছে। দেখলাম ভদ্রলোক আমার সামনে বসে আছেন, তিনি ছাড়া কেউ নেই, বাকি সবাই নেমে গেছে। এবার যেন আরো একটু ভয়টা করে উঠল। খুব অদ্ভুত লাগছিল, কেন লাগছিল বুঝতে পারছি না। এই কেন লাগাটাই একটা কারণ। হঠাৎ দেখলাম ভদ্রলোক মেট্রোর যে চেয়ারগুলোতে যাতে মানুষ বসে থাকে, কিরকম একটা পা তুলে বসলেন, বাবু হয়ে বসা স্টাইলে, কিন্তু একটা পা একটু ক্যাড়াচ্ছে, একটা পা গুটিয়ে। এবার যেন লোকটাকে আরো অদ্ভুত লাগছে, এভাবে কি বসে? আর ভেতর থেকে না আমার কেমন গাটা পাক দিয়ে দিয়ে উঠছে। বাড়িতে সাধারণ রুটি তরকারি খেয়ে বেরিয়েছি, আর এমন কিছু সারাদিন খাবার গ্রহণ করিনি বা কিছু করিনি যাতে আমার শরীর খারাপ লাগতে পারে, কিন্তু অদ্ভুত একটা কি যেন একটা গন্ধ নাকি, আর অদ্ভুতভাবে একটা গাটা পাক দিয়ে দিয়ে উঠছে, বারবার গাটা পাক দিচ্ছে। আমি যতবার এদিক ওদিক এদিক ওদিক, যে ঠিক আছে এবার তো এই তো মেট্রো, তো থোড়ি না লোকাল ট্রেনে, তো এক্ষুনি আমাকে পৌঁছে দেবে, এইটুকু টাইমে আমার সবুর হচ্ছে না। অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে মেট্রোটা অন্য দূরের থেকে যেন আস্তে আস্তে চলছে। আমি ভাবলাম এটাও আমার মনের ভুল, মেট্রো আবার আস্তে আস্তে চলে নাকি। ভদ্রলোকের অদ্ভুত বসা, যার পাটা আমি দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, এবার দেখলাম পা ঠিক না, একটা পায়ের কাছটা একটা কালো মতো, যেন মনে হচ্ছে পায়ে কালো ন্যাকড়া মতো জড়িয়ে রেখেছে পায়ের জায়গাটা, এবং ওখান থেকে একটা আঠালো চ্যাটচ্যাটে পদার্থ চেয়ারে লাগছে, এবং সেখান থেকে একটা পচা গন্ধও আসছে। আমি হলো ও আচ্ছা, ভদ্রলোকের মনে হয় অ্যাক্সিডেন্টে পা কিছু হয়েছে, ওই জন্য পাটা ওভাবে দেখা যাচ্ছিল না। তারপর আবার নিজেকে বোঝালাম, আমি এত কিছু থাকতে এই লোকটার পা নিয়ে কেন পড়েছি, লোকটাকে নিয়ে তো কেন ভাবছি। যাই, উঠে সামনে গিয়ে দাঁড়াই, ভাল লাগছে না, মানে বসতে পারছেন না, ভেতর থেকে একটা গা পাক দিয়ে উঠছে, আর মাথাটা টলটল টলটল করছে। ঠিক আগের মুহূর্ত, এবার ট্রেন দাঁড়াবে মেট্রোতে, স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, দরজা খোলা হবে, ঠিক ওই সময়টুকু আমার চোখটা গেল চেয়ারে ভদ্রলোক বসেছিলেন, দেখলাম ভদ্রলোক নেই। আমার বুকে যেন এসে মনে হলো কেউ একটা জোরে ধাক্কা মারলো, বাস্তবে কেউ মারেনি, ভেতর থেকে ফিল করলাম যে কে একটা যেন জোরে আমাকে ধাক্কা মারলো, বা একটা উঁচু জায়গা থেকে আচমকা পড়ে গেলে মানুষের যেমন হয়, আমি ওই রকম একটা আচমকা ফিল করলাম। লোকটা বসে আছে, মেট্রোর ব্যাপার, এখানে ঝাঁপ দিয়ে যে আগে যে কিছু ইয়াং ছেলেরা যেমন করে লোকাল ট্রেনে, সেসব করার সুযোগ নেই। আর চলন্ত ট্রেন থেকে লোকাল ট্রেনও নামা যায় না, আমরা সবাই জানি ট্রেন মোটামুটি একটু স্পিড না কমালে ওভাবে কেউ নামে না। মেট্রোতে তো সেই প্রসঙ্গই থাকে না, যেদিকে দরজা খুলবে সেখানেই নামতে হবে। তাহলে কি হচ্ছে, কাকে দেখছিলাম এতক্ষণ, লোকটা গেল কোথায়? আমার মানে বুকের ভেতর না ভার যেন আরো বেড়ে গেছে, মনে হচ্ছে এটা কি আমার স্ট্রোক হচ্ছে। আচ্ছা, স্ট্রোক হলে কি এরকম কিছু ফিল হয়? বুকটা এত চাপ লাগছে কেন, নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে, যেন হচ্ছে নিজের বুকের মধ্যে কেউ কিছু পাথর বেঁধে দিয়েছে হঠাৎ করেই।
আবারও ভাবছি বুকের কাছটা যে আচ্ছা কিছু খাবারে কি আমার গ্যাস ফর্ম করে গেল, যেমন আমরা সাধারণ মানুষরা ভাবি আর কি। তারপরে আবার একটু পেছন ঘুরে এদিক ওদিক তাকালাম যতটা সম্ভব মনে জন্য, লোকটা নেই। আমি ভাবলাম অদ্ভুত ব্যাপার, আমি এতক্ষণ মোবাইলে মনোযোগ দিয়েছিলাম, সবাই আস্তে আস্তে নেমে গেছে, তখনও লোকটা বসেছিল। উঠে যখন দাঁড়িয়েছি লোকটা নেই। এমন অবস্থায় দরজাটা খুলে গেল, আমি রীতিমতো যেন সে ঝাঁপ দিয়ে নামার মতো। মেট্রো স্টেশনে একজন দুজন লোক ছিল, তারা আমাকে দেখে একটু চমকে উঠলো। জানি না ট্রেন থেকে নেমেছে না ট্রেনে যাবে, বুঝতে পারলাম না। মানে আমার ওইভাবে নামাটা দেখে তারাও চমকে গেল, ভাবলো যেন কেউ লোকটাকে ঠেলে দিয়েছে। বুকটা এত চাপ লাগছে, হাঁটতে পারছি না। একটা চেয়ারে গিয়ে বসলাম, বসে ব্যাগ থেকে জল বার করে খেলাম। এবার উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে বেরিয়ে চলে যাব। সিঁড়িটা দিয়ে যখন উঠছি দেখছি একটু পেছনে একটা চেনা গন্ধ আসছে। দেখছি ওই লোকটা আমার পেছন পেছন আসছে এবং তার হাইট রীতিমতো অমিতাভ বচ্চনকে টেক্কা দেবে। সাধারণ চেহারা একটা 5 ফুট 1-2 ইঞ্চের ভদ্রলোককে দেখেছিলাম যখন তিনি ট্রেনে উঠেছিলেন, বসেছিলেন, তখনও তাকে অত লম্বা কিছু লাগেনি, বেটেই লাগছিল। তার জন্য ভাবছিলাম যে পায়ে জামাটা ঢলঢলে পড়েছে, পাটা দেখা যাচ্ছে না। সেই লোকটা আমার ওই সিঁড়ি দিয়ে উঠে আসছে, তাকে বিশাল লম্বা লাগছে এবং এখনো অবধি তার পা দেখা যাচ্ছে না, আর চোখ মুখ ও তো আমি তাকাইনি, আমি মুখের দিকে অবধি তাকাইনি। আমার পাটা লোকটার জামাটা দেখে বুঝেছি এই লোকটা ওটা, অথচ আমার সঙ্গে নামেনি, ওইখানেই দাঁড়িয়েছিল, ওখানেই বসেছিল। এবার বলবেন যে একটু এগিয়ে পিছিয়ে আপনি দেখতে পাননি, না ওরভাবে মেট্রোতে হয় না, কোনোদিন ওরকমভাবে অস্বাভাবিক কিছু হয় না। নামলে আমার পাশ দিয়েই সে নামবে, আলাদা করে নামবেটা কোথা দিয়ে? লোকটা নামেনি। অথচ আমি যখন সিঁড়ি দিয়ে উঠে বেরিয়ে যাচ্ছি তখন দেখছি লোকটা হাইট আরো বেড়ে গেছে। আমি মুখের দিকে তাকাতে পারিনি, অত্যন্ত সত্যি কথা। ওর হাইট বাড়া দেখে আমার হয়ে গেছে, বলতে বাধা নেই। ফিল করলাম বোধহয় আমি আমার জামা কাপড়ে প্রস্রাব করে ফেলেছি, আর বুকের চাপ থেকে দপ দপ করছে বুকের ভেতরটা, আমার রীতিমতো গা গোলাচ্ছে। সাধারণ রাস্তায় যখন এসে পৌঁছালাম, মেট্রোর চত্বর ছাড়িয়ে একটা লাইট পোস্ট ধরে দাঁড়িয়ে হড়হড় করে বমি করে ফেলেছিলাম। যা খেয়েছিলাম উঠে গেছিল এবং মাথাটা চনচন করে ঘুরছিল। দু একজন ছেলে এগিয়ে এলো, কাকু কোথায় যাবেন, শরীর খারাপ লাগছে। এখনকার দিনও সত্যি ভালো মানুষ আছে, কিছু বলতে পারছি না, হাত দিয়ে ইশারা করে দেখালাম যে মেট্রো থেকে এসছি, হয়তো ওরা বুঝতেও পেরেছিল। ছেলেগুলোই ক্যাব ডেকে দিল করে। যখন যাচ্ছি জল খেয়েছি, একটু গাটা এলিয়ে দিয়েছি ক্যাবেতে, চোখটা গেল জানলায়, দেখলাম ওই লোকটা রাস্তার ফুটপাত বরাবর হেঁটে যাচ্ছে, শান্তিনিকেতনী ব্যাগ, বিশাল লম্বা চেহারা। অদ্ভুতভাবে অত লম্বা চেহারার লোকটা হাঁটছে, আমি চিবুক অবধি দেখতে পেলাম, আমি চোখের দিকে মুখের দিকে তাকাইনি, একটা লোকও আশেপাশে তার দিকে তাকাচ্ছে না। রনপা লাগালে যেমন ভাবে মানুষ হাঁটতে চলে মেলাতে, সেভাবে লোকটা হাঁটছে। আর একটা দৃশ্য অদ্ভুত হয়ে গেলাম, একটা কেউ তার দিকে তাকিয়ে দেখছে না। এটা কি করে সম্ভব? আমার এই কয়েক মাস আগের ঘটে যাওয়া ঘটনা আজও আমাকে যেভাবে, মানে কি বলবো, উনি বলছেন যেভাবে আমাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। বর্তমানে আমি খুবই অসুস্থ, না আমার কোনো হার্টের সমস্যা হয়নি, পরবর্তীকালে আমি চেক আপ করিয়েছিলাম। আমার আত্মীয় সেদিন গিয়ে দেখলাম মোটামুটি ঠিকই আছেন, ডাক্তার দেখিয়ে চলে গেল, ডাক্তার ক্যাথিটার বা আর যা যা করার করে দিয়েছিলেন। আমিও একটু চেক আপ করিয়ে নিলাম, বললাম এরম আস্তে আস্তে এরম বুকে চাপ, এই ব্যাপারটা চেপে গেছিলাম।
কারণ ডাক্তারদের এসব বলা যায় না। তো আমি নিজে একটা জিনিস নিজের জীবন দিয়ে অনুভব করলাম, এই যে আমরা বলি কই আমরা তো ভূত দেখি না, আজকে আমিও বলতে পারতাম যে আমি তো কোনোদিন কিছু দেখিনি। আসলে অনেকেই অনেক কিছু দেখে, কে কিভাবে জাজ করবে, লোকে কি বলবে বলে অনেক মানুষ স্বীকার করে না। এটা আমি নিজেকে দিয়ে অনুভব করলাম। যেভাবে আমি ডাক্তারবাবুর কাছে চেপে গেলাম, বললাম হয়তো গ্যাস হয়ে গেছে, খাবার খেয়েই ট্রেনে উঠেছি। তো আমি যার বাড়ি গেলাম তাকেও বলতে পারিনি, সবাইকে বলছি বোধহয় গ্যাস হয়েছে, কিন্তু বুকের চাপের জন্য ডাক্তারবাবু ইসিজি লিখে দিলেন, ইকো লিখে দিলেন। পরে সমস্ত রকম টেস্ট করিয়ে দেখলাম আমার সব টেস্ট নর্মাল, এবং তারপর থেকে এরকম কিচ্ছু হয়নি। তবে মাঝে মধ্যেই একটা নাকে চ্যাটচ্যাটে গন্ধ আসে, হঠাৎ হয়তো কাজ করতে করতে একটু চোখ লেগে গেল, একটা গন্ধতে ঘুম ভেঙে গেল, বা একটা হাওয়ার মতো যেন পাশ দিয়ে চলে যায়, এরকম হতে থাকে। আমার ছেলে আসামে থাকে, বলছে বাবা এখানে এসো, এখানে অনেক বড় বড় গুণিনরাও থাকে। ছেলে খুবই আধুনিক, কিন্তু বলছে ও আসামে এমন এমন কিছু ঘটনা শুনেছে যে বিশ্বাস না করে উপায় নেই। যারা বিশ্বাস করবে না তাদেরকে এনে দেখালেও তাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। কিছু ঘটনা ওনাকে শুনেছে, কিন্তু আমি এখনো অবধি সেসব কিছু যাইনি, কলকাতাতেই আছি বর্তমানে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে আমি যা দেখলাম, আর সব কিছু আমি যদি ছেড়েও দিই, লোকরা যখন রাস্তা দিয়ে হাঁটছে, ওভাবে একটা লোক হাঁটলে একটা মানুষও তার দিকে তাকাচ্ছে না, এটা আমাকে সব থেকে বেশি আজও হন্ট করে। কি অদ্ভুত। দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন শ্রীমতী রত্না চক্রবর্তী। লিখছেন, আজকে যে ঘটনা বলতে চলেছি সেটা একটা ব্যক্তি মানুষের একান্ত একার অনুভবের কথা, তাই এটাকে আমি তেমন গুরুত্বপূর্ণ ভাবতাম না। কারণ আমিও একরকম অনেক সময় অনেক রকম কথা ভাবি আপন খেয়ালে, সে আমার একান্ত ভাবনা। তাই বলেই সেটা অলৌকিক এটা বলা যায় না। দুজন সম্পূর্ণ অচেনা মহিলা ও পুরুষ সমর্থন করেছেন সম্পূর্ণ না জেনে এইখানে ঘটনাটির অলৌকিকত্ব। একজোড়া মধ্যবয়স্ক দম্পতি বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন ছুটি ছাটাতে। অনেক ঘুরেছেন, সদ্য রিটায়ার্ড করেছেন। বেড়াতে ভালোবাসেন, রোগও দেখা দিচ্ছে, তাই আর দূর দেশে যেতে পারেন না, কাছাকাছি যেতেন, তবে দুদিন ছাড়া ছাড়া বেরিয়ে যেতেন। এবার ওনারা একটা জায়গায় প্রতি বছর 1-2 বার যেতেন, যেখানে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, এবং সেটা ওরা অবশ্য যেতেন। সেখানে একটি সুন্দর কালী মন্দির আছে, একটি আশ্রমের তত্ত্বাবধানে। ভদ্রমহিলা হয়তো এই প্রচারটা পছন্দ করবেন না, তাই তার নাম বলে তাকে বিব্রত করলাম না। এটা খুবই ভালো ব্যাপার, তবে একজনের এক এক রকম ইচ্ছের ওপর জোর করা যায় না। এনারা প্রতি বছরই পুজোর সময় যেতেন, কলকাতা ওদের ভালো লাগতো না, কিন্তু যখন যেতেন তখন সেই মা কালীর জন্য কাপড়, আলতা, সিঁদুর নিয়ে যেতে দুর্গাপুজোর অষ্টমীতে বা দশমীতে, যেদিন সুবিধা হতো সেদিন পুজো দিয়ে যেতেন। বহু বছরই যাচ্ছেন, কিছু না কিছু মায়ের কাছে প্রার্থনাও করে আসতেন। আমাদেরও তো চাইবার আর শেষ নেই, সব দাবি দেওয়া বাবা মার কাছে, মানত বলা যায় না, একান্তভাবে চাওয়া প্রার্থনা। তা বহুদিন ধরে তিনি একটি বিশেষ জিনিস মায়ের কাছে চাইছেন, কাজ হয়েও হচ্ছে না। তাই নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই। যা চাইছেন সেটা পাওয়া অত সহজ নয়, সেটা তার সন্তান সংক্রান্ত একটা বিষয়ে চাওয়া। কিন্তু আগের বাড়ি গিয়ে আকুল হয়ে বলে এসেছিলেন এবার তার মনস্কামনাও সফল হয়েছে। খুব ভালো করে ফল, মিষ্টি, ধূপ, কাপড়, দক্ষিণা, আলতা, সিঁদুর দিয়ে গুছিয়ে মায়ের পুজো দিয়েছেন। পুরোহিত মশাও খুব খুশি। মন্দির ফাঁকাই ছিল, খুব বেশি লোক যায় না। তবে যে মহিলা গেছেন তারা বংশ পরম্পরায় ওখানে যান। পুরোহিত বদল হয়, কিন্তু মা তো একই থাকেন। এবার যখন উনি পুজো দিয়েছেন তখন প্রথমে খেয়াল করেননি, পরে মায়ের মুখটা দেখে তার অবাক লাগে। খুশি আর মায়ায় ভরা মায়ের মুখ। মাতৃমূর্তি চিরদিনই সুন্দর, কিন্তু সে সুন্দরের সাথে নরম মায়াময় সুন্দরের একটা বিরাট তফাৎ আছে। এটা মানুষ নিজে অনুভব করতে পারে, অন্য কাউকে বোঝানো সম্ভব না। তাও তিনি তার স্বামীকে বললেন, মায়ের মুখটা কেমন অন্যরকম লাগছে, যেন মনে হচ্ছে মূর্তি বদলে গেছে। তার স্বামী জানেন ভদ্রমহিলা খুব ঈশ্বর ভক্ত, তাই উনি আর কিছু বললেন না। এমন অনেক কথাই উনি বললেন, যেমন উনি বললেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা একটা পেঁচা এসে তার বাড়ির আলসেতে বসে। ভদ্রলোকের কথা হলো এমন হয়তো অন্যদিনও বসে, কিন্তু তারা খেয়াল করেন না।
বৃহস্পতিবার খেয়াল করেন বলেই দেখতে পান, কিন্তু কথার প্রতিবাদ করেন না। কোনো খারাপ কথা তো বলেননি, ঈশ্বরের কথা বলে শান্তি পায়, তবে প্রতিবাদের আর দরকার কি? এটা তো আর কোনো অপপ্রচার না, বিশ্বাস করে শান্তি পাচ্ছে পাক। ভদ্রমহিলা খুব ভালো করে জানেন যে ওনার স্বামী কথাটা বিশ্বাস করেননি। দীর্ঘদিন একসাথে আছেন, একে অপরের স্বভাব ভালোভাবে জানেন। উনি পুজো দিয়ে নেমে আসছেন, তখন এক ভদ্রলোক ভদ্রমহিলা মন্দিরে এসেছেন প্রণাম করতে। প্রণামীর বাক্সে পয়সা ফেলে দিয়ে ভদ্রলোক ভদ্রমহিলাকে বললেন, কি অদ্ভুত দেখো, রোজ দেখি তাও মনে হচ্ছে মায়ের মুখটা যেন বদলে গেছে। আগেও তো দেখেছি, এখন যেন মনে হচ্ছে মা হাসছেন। এমন মুখ আগে দেখিনি গো। ভদ্রমহিলাও মুখের দিকে তাকিয়ে রইলেন তন্ময়ভাবে। হাত জড়ো করিয়ে বললেন, কেন বলো তো? আর দুর্গা অষ্টমী, যে কালী সেই চণ্ডী সেই তো দুর্গা, তাই মা এত খুশি। ভদ্রমহিলা চমকে উঠলেন, তার চোখের বিস্ময় আনন্দ চিকচিক করছে। উনি স্বামীর দিকে তাকালেন। এবার স্বামী একটু বিব্রতভাবে মায়ের মুখের দিকে তাকালো, হাত জোর করে বেরিয়ে এলো। আসলে উনি কিছু বিলক্ষণ বুঝতে পারেননি। যখন আসেন ঠাকুরকে নমস্কার করে ঠিক অত ভালো করে নিরীক্ষণ করেননি। স্ত্রীর মতো অত ভক্তি তার নেই। তাছাড়া হয়তো একমাত্র ভক্তই ভগবানের রূপ দেখতে পায়, অন্য দেখতে পায় না। ওই যে পরের একজোড়া স্বামী স্ত্রী এলেন, তারাও বোধহয় মায়ের ভক্ত, মায়া মুখ ভরার দেখতে পেয়েছেন। পুজোর সময় যাচ্ছে, খুব ভালো লাগলো তাই লিখে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। ঋতু চৌধুরী কমেন্ট করেছেন, দীপা ব্যানার্জি কমেন্ট করেছেন, ডিলাইটফুল র্যালি কার্ড কমেন্ট করেছেন, পাপিয়া চ্যাটার্জি, আর্ট লাইভ, গীতা গোস্বামী, অ্যাঞ্জেল সোমাশ্রী, RMPXDUI, রীতা বেরা, রনিকা বেরা। আমি কোচবিহার থেকে শুনছি, তোমার ঘটনা ভালো লাগে, আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। রুমা দাস, শাইনার সুবীর, সবরী সান্যাল, অমিত ভট্টাচার্য, ইন্দ্রজিৎ চৌধুরী, সব ঘটনাই ভালো ছিল, তবে অঞ্জনবাবুর ঘটনাটি মন ছুঁয়ে গেল। বিষ্ণু সাধন পাল, বাপরে রেসপেক্টেড ম্যাডাম, উনি আমাকে সম্বোধন করেছেন, আমি তাই পড়েছিলাম। কাকলি পাত্র, আজকে সব ঘটনাই ভালো লাগলো, গোপাল সোনার ঘটনাটা সব থেকে বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এভাবেই সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো আগামী পর্বে। নমস্কার।